আসলে এই ঘরে মালিক এসে থাকতেন। এই ঘরে আজকের দিনেই তিনি মারা যান। হঠাৎ দেখলাম মোমবাতির আলোয় দেয়ালে একটা মস্ত ছায়া পড়েছে। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার একটা উপকার করবেন? নমস্কার বন্ধুরা, গল্পের সাতকাহনের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি সৌমেন। আজকে আপনারা শুনতে চলেছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা হোটেলে এক রাত্রি। গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোথা থেকে আপনারা এই গল্পটি শুনছেন সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এপিসোড হোটেলে এক রাত্রি। প্রতি বছর গরমের সময় আমি কোনো না কোনো হিল স্টেশনে বেড়াতে যাই। আমি ব্যাচেলার মানুষ, মোটামুটি ভালোই চাকরি করি, সংসারের দায় দায়িত্বও কম। বাড়িতে নিজের বলতে মা বাবা এবং দাদা বৌদিরা আছেন। আমি চাকরি পাওয়ার পর থেকে এই বছরে দুবার করে বেড়াতে যাই, একবার এই গরমে আর একবার পুজোর ছুটিতে। গরমের সময়টা আমি হিল স্টেশনেই কাটাতে ভালোবাসি। এইভাবেই সিমলা, কুলু, মানালি বিভিন্ন জায়গায় আমি ঘুরে এসেছি। একবার গ্যাংটক শহরে গিয়েই গণ্ডগোল শুরু হয়ে গেল। না, শহরের কোনো গণ্ডগোল না, আমার পেটের গণ্ডগোল। 3 দিনের ওষুধ খেয়েও যখন সারল না, তখন পড়ি কি মরি করে বাগডোগরা থেকে প্লেন ধরে সোজা কলকাতা। আমার বয়স 30। এই বয়সেও বাঙালি হয়ে দার্জিলিং যায়নি শুনলে লোকে যে কি বলবে। কিন্তু বিশ্বাস করুন, ইচ্ছা থাকলেও কিছুতেই গিয়ে ওঠা হয়নি। যতবারই দার্জিলিং যাওয়ার প্ল্যান হয়েছে, একটা না একটা বাধা বিপত্তি আমার জীবনে এসেছেই। কোনোবার ট্রেনের টিকিট না পাওয়া, আবার কোনোবার শারীরিক অসুস্থতা। কিন্তু এইবার আমি আটঘাট বেঁধে একদম রেডি হয়েছিলাম। 2 মাস আগে বুকিং খোলে লম্বা লাইন দিয়ে টিকিট কেটে রেখেছি। যাত্রার তারিখ 17ই মে। 18ই মে দুপুরবেলা গিয়ে আমি দার্জিলিং পৌঁছাবো। হোটেল বুকিংয়ের জন্য আমার ট্রাভেল এজেন্ট ভবতারণবাবুকে বলে রেখেছি হোটেলে একটা সিঙ্গেল রুম বুক করে রাখতে। কিন্তু যাওয়ার দিন 4 আগে হোটেল বুকিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখি ভবতারণবাবু আমাকে একদম ডুবিয়ে দিয়েছেন। তিনি নাকি তার কর্মচারীকে অনেক দিন আগেই বলে গিয়েছিলেন যে আমার বুকিংটা আগে ভাগে করে রাখতে। আজ আমার কথা শুনে খোঁজ নিতে গিয়ে দেখেন যে কর্মচারী একেবারেই বুকিং করতে ভুলে গিয়েছে। তিনি ভেরি সরি বলে হোটেলে ফোন করলেন। তারপর যা শুনলেন সেটি আমার পক্ষে মোটেও সুবিধার নয়। 18ই মে কোনো ঘর ফাঁকা নেই। তারা 19 তারিখ থেকে ঘর দিতে পারবেন। এরপর আরও 2-3টে হোটেলে তিনি ফোন করেন। না, কোথাও কোনো ঘরই খালি নেই। তবে ভবতারণবাবু ভাঙলেও মচকাবার পাত্র নন। তিনি বললেন, আপনাকে আরও কয়েকটা হোটেলের নাম দিচ্ছি। আপনি দার্জিলিংয়ে নেমে একটু খোঁজাখুঁজি করলে কোনো একটাতে স্পট বুকিং পেয়েই যাবেন, বুঝলেন? আমি আর কি করি? ট্রেনের টিকিট তো আর এই মুহূর্তে বদলাতে পারবো না। অথচ এই সময়ে আগে থেকে বুকিং না করলে যদি দার্জিলিংয়ে জায়গা না পাওয়া যায়। ভবতারণবাবু বললেন, আমি হোটেল হিল টপের ম্যানেজার মিস্টার শর্মাকে একটা চিঠি লিখে দিচ্ছি। একটা রাত্রি নিয়েই তো সমস্যা। 19 তারিখ থেকে তো বুকিং রয়েছেই। আপনি এ নিয়ে মোটেও চিন্তা করবেন না। আমি আবার একটু খুঁতখুঁতে লোক। যেখানেই যাই না কেন আগে থেকে সব ব্যবস্থা না করে আমি মোটেও যাই না। কিন্তু এদিকে টিকিট এবং ছুটি দুটোই কনফার্ম হয়ে গিয়েছে। এখন না গেলেই নয়। তাই নির্ধারিত দিনে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি ট্রেনে চেপে বসলাম। কিন্তু আমার কপালে দার্জিলিং যাত্রার প্রতি পদে পদে বাধা। মাঝখানে ফারাক্কার কাছে এসে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রায় 5 ঘন্টা পর অর্থাৎ দুপুর 12টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে শিলিগুড়ি থেকে মিনি বাস ধরে সোজা দার্জিলিং। দার্জিলিং যখন এসে পৌঁছালাম তখন রাত প্রায় 8টা। মালবাহকের পিঠে জিনিসপত্র চাপিয়ে হাঁটতে হাঁটতে যখন হিল টপে পৌঁছালাম তখন আমার অবস্থা একেবারে কাহিল। চারিদিক দেখে যা বুঝলাম, এই দিকটায় লোকজনের খুব একটা চলাফেরা নেই। 3 তলা বাড়ি, সামনে একটা বিশাল বড় গেট, সেটা পেরিয়েই রিসেপশন। ভেতরে ঢুকতেই দেখলাম টিম টিম করে একটা আলো জ্বলছে। মালবাহক লোকটি আমার সমস্ত জিনিসপত্র নামিয়ে আমাকে বলল, আগে
আমি এবার যাই বাবুজি। আচ্ছা একটু দাঁড়াও তুমি, আগে দেখে নিই আমি ঠিক জায়গায় এসেছি কিনা। রিসেপশনিস্ট আমাকে দেখে বলল, আজ এখানে কোনো জায়গা নেই। আমি বললাম, জানি, আমাকে ইউরেকা ট্রাভেল সার্ভিসের ভবতারণবাবু একটা চিঠি দিয়েছেন। আচ্ছা এখানে মিস্টার শর্মা বলে কে আছেন? লোকটি বলল, আপনি একটু বসুন, মিস্টার শর্মা বাড়িতে গেছে, এ সময় তিনি থাকেন না। আমি ফোন করছি, দাঁড়ান। রিসেপশনিস্ট যতবারই তাকে ফোন করতে গেছে কোনোবারই তাকে লাইনে পায়নি। এদিকে আমার জিনিসপত্র নিয়ে যে লোকটি দাঁড়িয়েছিল সে আমাকে বারবার তাড়া দিতে লাগলো। আমি বাধ্য হয়েই তাকে টাকা মিটিয়ে দিলাম। এর কিছুক্ষণ পরেই মিস্টার শর্মাকে কলে পাওয়া গেল। লোকটি বলল, এই যে আপনি আপনি কথা বলুন, এই নিন। হ্যালো মিস্টার শর্মা, আমি মিস্টার চ্যাটার্জি কলকাতা থেকে আসছি। ভবতারণবাবু আমাকে একটি চিঠি দিয়েছেন। ফোনের ওপার থেকে আওয়াজ এলো, ও আপনার আপনার বুকিং তো কালকে থেকে। হ্যাঁ, কিন্তু আমি একদিন আগেই আসতে বাধ্য হয়েছি। আসলে আমার ট্রেনের টিকিটটা ছিল গতকালের। আজ থেকে বুকিং করার জন্য আমি আগে থেকেই বলেছিলাম। একটু ভুল বোঝাবুঝির জন্য। ভেরি সরি মিস্টার চ্যাটার্জি, আপনি বরং অন্য হোটেলে যান। কিন্তু আমার সঙ্গে জিনিসপত্র আছে, আর আমার মালপত্র যিনি বয়ে এনেছিলেন সেই লোকটিও চলে গেছে। আমি এই প্রথম দার্জিলিংয়ে এসেছি। আমাকে আজকের রাতটা একটু থাকার ব্যবস্থা করে দিন। কিন্তু আমাদের তো আজকে হোটেল বন্ধ মিস্টার চ্যাটার্জি। বন্ধ? হ্যাঁ, অবশ্য লোককে বলছি আজকে জায়গা নেই। আসলে আজ 18ই মে আমরা কোনো বুকিংই রাখিনি। পুরনো বোর্ডারদের বুকিং গতকালই শেষ করে দিয়েছি। আগামীকাল থেকে আবার বুকিং আছে। আসলে আজ আমাদের হোটেল মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনেই তিনি মারা যান, তো তার আত্মার প্রতি সম্মান দেখানোর জন্যই এই দিনটা আমরা হোটেল বন্ধ রেখেছি। আমাদের মালিক খুব গণ্যমান্য মানুষ ছিলেন, বুঝলেন তো। শুধু ওই রিসেপশনই খোলা আছে, ওই কোনো কল আসলে সেটা ধরার জন্য। আসলে এই সময়টা আমাদের সিজন, তো তাই রোজই ফোন আসে কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গা থেকে। আমাদের রেস্টুরেন্টটাও আজকে বন্ধ, বুঝলেন। আরে আমার সঙ্গে বিস্কুট আছে, আমি তাই খেয়েই শুয়ে পড়ব। যে কোনো একটা ঘর খুলে দিন না, আজকের মতো যাতে আমি থাকতে পারি। ম্যানেজার কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, আচ্ছা আপনি রিসেপশনিস্টকে দিন। আমি লোকটিকে ফোনটি দিলাম। টেলিফোনে নেপালি ভাষায় কী সমস্ত যেন কথাবার্তা হলো তাদের মধ্যে। এরপর রিসেপশনে থাকা লোকটি আমাকে বলল, একমাত্র দারোয়ান ছাড়া আজকে সবাই চলে গিয়েছে। 204 নম্বর ঘরে আজকে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। অন্য ঘরগুলো কোনটায় কি অবস্থা আছে তা তো জানি না। সকালে সমস্ত ঘর রেডি হয়ে যাবে। আসলে আমি তো রিসেপশনিস্ট নই, আমি আসলে টেলিফোন অপারেটর। 204 নম্বর ঘরটি আমাদের মালিকের ঘর। ঘরটা আজ সাজানো হয়েছিল, এক রাত্রি আপনি ওখানে দিব্যি কাটিয়ে দিতে পারেন। আমি দেখি ওই বাহাদুর কোথায় গেল। অনেকক্ষণ বেল বাজানোর পর বাহাদুর নামের একজন দারোয়ান এলো। তার বয়স কত সেটা আমার বোঝার উপায় নেই। মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, গায়ে খাকি জামা এবং ফুল প্যান্ট, তার ওপর একটা মোটা সোয়েটার। এই যে এই বাবু আর 204 নম্বর ঘরে থাকবেন। ম্যানেজার বাবুর অর্ডার, তুমি ওকে নিয়ে যাও। আমি আজ বাড়ি যাচ্ছি মিস্টার চ্যাটার্জি, কাল সকালেই সবাই ডিউটিতে এসে যাবে। ম্যানেজার সাহেব 8টার মধ্যে চলে আসেন। কাল সকালে আপনি চা, ব্রেকফাস্ট, রুম সবই পাবেন। এই আজকের মতো একটু কষ্ট করে চালিয়ে নিন। এই বলে লোকটি একটি টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। লোকটি চলে যেতেই দারোয়ান বাইরের গেটটি বন্ধ করে দিল। তারপর আমাকে বলল, আপনার জিনিসপত্র কোথায়? আমি আমার সুটকেসটি দেখিয়ে দিলাম। কাঠের সিঁড়ি দিয়ে আমরা 3 তলায় উঠছি। হোটেলটি বেশ পরিষ্কার, মেঝেতে লাল রঙের কার্পেট পাতা। 3 তলায় উঠে ডান দিকের একদম কর্নারের ঘরটি ছিল 204 নম্বর। ঢুকতেই বসার জন্য লাউঞ্জ, বেশ কয়েকটি সোফা পাতা। ওই সোফার মাঝখানেই বসানো আছে একটি ভদ্রলোকের ফটো। ফটোতে প্রচুর মালা এবং তার আশেপাশে প্রচুর ফুল ছড়ানো। লাউঞ্জের দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। একটি ওয়ার্ড্রব, ঘরের ভেতরে একটি ডবল খাটের বিছানা। আমি বললাম, আজ কি এখানে কোনো সভা টভা হয়েছিল নাকি? না তেমন কিছু না, আসলে এই ঘরে মালিক এসে থাকতেন। এই ঘরে আজকের দিনেই তিনি মারা যান, তাই সকালবেলা সব কর্মচারীরা এসে তার ছবিতে
মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। এই ঘরটা কি এখনো ব্যবহার করা হয়? এই ঘর কাউকেই দেওয়া হয় না। আমাদের মালিকের এক ছেলে, মালিক মারা যাওয়ার পর তিনি এসেছিলেন। তবে তবে তিনি এ ঘরে থাকেননি, অন্য হোটেলে উঠেছিলেন। তবে তাদেরও অর্ডার এই ঘর যেন কাউকে দেয়া না হয়। ও, আই সি। তা মালিকের নাম? বিমল চন্দ্র সরকার। বাঙালি? হ্যাঁ, আপনাদের কলকাতার লোক। শ্যামবাজারে বাড়ি, ওর দীঘাতেও একটা হোটেল আছে। হোটেলের নাম হচ্ছে গিয়ে ওই বালুচরি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি হোটেলটি। তা বিমলবাবু এখানে কিভাবে মারা গেলেন? সে কথা না হয় নাই বা শুনলেন বাপুজি। আর যদি একান্তই শুনতে চান, কাল ম্যানেজারকে জিজ্ঞেস করে নেবেন। আপনার পানি ভরে দিচ্ছি। অনেক রাত হলো, শুয়ে পড়ুন। এখানে রাতে প্রায়ই লোডশেডিং হয়। এই মোমবাতি আর এই দেশলাই দিয়ে যাচ্ছি। আপনার কাছে টর্চ আছে? হ্যাঁ, তা আছে। তাহলে সেটা কাছে রেখে দেবেন। তা তুমি কোথায় থাকবে? আমি নিচে গেটের কাছে খাটিয়া পেতে ঘুমাই। আমাকে রাতে আর পাবেন না। কাল ভোরে আপনার চা এনে দেব। এরপর বাহাদুর চলে গেল। হোটেলের সমস্ত আলো এক এক করে নিভে গেল, একমাত্র আমার ঘরটি ছাড়া। বেশ শীত পড়েছে। কাচের জানলা দিয়ে দার্জিলিং শহরের আলোগুলো দেখা যাচ্ছে, ঠিক যেন অন্ধকারে জোনাকির মতো। রাত তখন 11টা বাজে। আমি ঘরটি একবার ভালো করে দেখে নিলাম। একদিকে আমার বিছানা এবং অন্যদিকে ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ভেতরে আমার স্যুটকেসটি ঢুকিয়ে রাখলাম। কি মনে হওয়ায় পাশের ঘরের বিমলবাবুর ছবিটির দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স বেশি না, এক মাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে একটি কালো কোট, গলায় লাল রঙের টাই, চোখ দুটো ভীষণ উজ্জ্বল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এত অল্প বয়সে উনি মারা গেলেন কিভাবে? হার্ট অ্যাটাক নাকি অপঘাতে মৃত্যু? এই ছবিটি কি তার মৃত্যুর কিছুকাল আগের নাকি যৌবনের? তিনি পরিণত বয়সেই কি মারা গিয়েছিলেন? আসলে বিমলবাবুর সম্পর্কে আমি কিছুই জানি না। রাতে বিছানায় শুয়ে কিছু একটা না পড়লে আমার ঠিক ঘুম আসে না। আমার ব্যাগে একটি পত্রিকা ছিল, সেটি বের করে যেই পড়তে যাব, হঠাৎ লোডশেডিং। ভাগ্যিস মোমবাতি আর দেশলাই রাখাই ছিল। আমি তাড়াহুড়ো করে মোমবাতি জ্বালালাম। আমি বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মোমবাতির আলোয় দু এক পাতা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন দিতে পারলাম না। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট ভয় পিঁপড়ের মতো আমার গা বেয়ে যেন উঠতে লাগলো। শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ। হঠাৎ দেখলাম মোমবাতির আলোয় দেয়ালে একটা মস্ত ছায়া পড়েছে। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ফিসফিস গলার আওয়াজে আমি চমকে উঠলাম। আমার একটা উপকার করবেন? কথাটা শুনেই আমি ধর্মর করে খাট থেকে উঠে বসলাম। এমন সময় কে যেন ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে টর্চ জ্বালালাম। না, টর্চ চালাবেন না, আমার সময় বড় কম, আর একটু পরেই আমি খুন হয়ে যাব। তাই একটা অনুরোধ আপনার কাছে। ওই যে ছবিটি দেখছেন, ওই ছবির পেছনের ফ্রেমের ভাঁজের মধ্যে একটা হিরে রেখে দিয়েছি। হিরেটা আমি এক তিব্বতীর কাছ থেকে একদম জলের দামে কিনেছিলাম, কিন্তু বাজারে ওর দর প্রায় 5 লাখ টাকা। সেই থেকেই একটা লোক আমার পিছু নিয়েছে। সে ওই হিরেটিকে হাতাতে চায়। আপনাকে সব খুলেই বলি, হিরে কেনা বেচার আমার একটি গোপন ব্যবসা আছে। যে আমার পিছু নিয়েছে সে একদিন আমার ব্যবসার পার্টনার ছিল। এখন সে আলাদা ব্যবসা করে। সে অনেক দিন ধরেই হিরেটির ওপর তাক করেছিল। আজ সে আমাকে খুন করে হিরেটি নিতে আসবে, কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ হতে আমি দেব না। ওই ছবির পেছনে আমি সেটাকে লুকিয়ে রেখেছি। আপনি ওই হিরেটি নিয়ে শ্যামবাজারে আমার ছেলের কাছে।
মনে হলো আমার জিভটা কে যেন টেনে ধরেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই খুট করে দরজা খোলার শব্দ পেলাম। কে যেন ভেতরে ঢুকছে। আমি চেঁচাতে গেলাম, কিন্তু একই আমার মুখ দিয়ে কোনো স্বর বের হলো না। তাড়াতাড়ি বালিশের তলা থেকে টর্চটা বের করেই জ্বালাতে গেলাম, অমনি কে যেন আমার হাত থেকে ঝটকা মেরে টর্চটা কেড়ে নিল। টর্চটা কার্পেটের ওপর গড়িয়ে পড়ল, কিন্তু নিভল না। শুধু একটা চাপা আলোয় ঘরের জমাট অন্ধকারটা কেটে গেল। আবছা আলোয় আমি দেখতে পেলাম আপাদ মস্তক কালো কাপড় মুড়ি দিয়ে একটা অতি মানব আমার ঘরের ভেতর ঢুকলো। লোকটি ঘরে ঢুকেই পা দিয়ে সজোরে আমার টর্চে আঘাত মারল। টর্চটি ছিটকে পড়ে নিভে গেল। তারপর অন্ধকারের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেলাম। এরপর একটা তীব্র আর্তনাদের শব্দ। একজন যেন লুটিয়ে পড়ল মাটিতে। তারপর দ্বিতীয় জন এসে পাগলের মতো কি যেন খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এগিয়ে এলো আমার দিকে। আমার গা থেকে লেপ উঠে গেল। তারপর কে যেন আমাকে ধরে শূন্যে তুলে সজোরে ফেলে দিল। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর আমার যখন ঘুম ভাঙল, দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম। তারপর আস্তে আস্তে সেই আওয়াজ আরও তীব্র হতে থাকলো। চোখ খুলে দেখি আমি কার্পেটের ওপর এতক্ষণ ঘুমোচ্ছিলাম। পর্দার আড়াল থেকে সকালের রোদ ঘরের ভেতর ঢুকে পড়েছে। আমি দরজা খুলতেই দেখলাম বাহাদুর দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে একজন লোক। বাহাদুর বলল, আপনার তো কিছুতেই ঘুম ভাঙছে না। আমি 7টার সময় চা নিয়ে এসে ফেরত গেলাম, 8টায় ম্যানেজার বাবুও এলেন। আমি বুঝতে পারলাম পাশের সেই লোকটিই হলো ম্যানেজার বাবু। হ্যালো, আমার নাম শর্মা, আমি ম্যানেজার। আপনার অসুবিধার জন্য দুঃখিত। এরপর তিনি ভেতরে ঢুকে বললেন, এ কি, আপনি তো দেখি বিছানাটা একদম তছনছ করে দিয়েছেন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? না, কিছু না, কাল মশার জন্য রাতে ভালো ঘুমোতে পারিনি। মশা? কি বলেন? আরে এখানে তো কোনো মশাই নেই। আপনার বোধহয় ইনসোমিনিয়া আছে না? তাই শেষ রাতে ওরকম ঘুমিয়ে পড়েছিলেন। যাক, আপনি আসুন, আপনার ঘর রেডি। আমি ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। শুধু দেখলাম এক কোণে আমার টর্চটা পড়ে আছে। আমি কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। দুঃস্বপ্ন? কিসের বলুন তো? একটা হিরেকে নিয়ে। আচ্ছা, ওই ছবিটা একটু নামাবেন? কেন বলুন তো? না, একটু দরকার আছে। সম্মতির অপেক্ষা না করেই দেয়াল থেকে আমি ল্যান্ডস্কেপটা খুলে আনলাম। তারপর তার পেছন দিকটা হাতড়াতেই একটা পুরু মতো কি যেন আমার হাতে ঠেকলো। কাগজটা ছিঁড়ে ফেলতে তার ভেতর থেকে একটা ছোট্ট মোড়ক পাওয়া গেল, আর মোড়কের ভেতরেই একটা চকচকে হিরে। আরে আরে, এই হিরের জন্যই তো আমার মালিককে খুন হতে হয়েছে। খুনি তার পিছু নিয়ে বোর্ডার হয়েই পাশের ঘরে ছিলেন। তারপর গত বছর ঠিক এই দিনেই বিমলবাবুকে তিনি খুন করেন, কিন্তু পালাতে পারেননি। পুলিশ তাকে ধরে ফেলে। জেরার মুখে সে সব কিছু স্বীকার করেছে, কিন্তু হিরেটির কোনো সন্ধান দিতে পারেননি। তিনি বলেছিলেন যে হীরের ব্যাপারে তিনি নাকি কিছুই জানেন না, কিন্তু পুলিশ বিশ্বাস করেনি। তারপর লকআপে থাকা অবস্থায় তিনি একদিন আত্মহত্যা করেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, হিরেটির সন্ধান আপনি কিভাবে পেলেন? আমি বললাম, যার হিরে তিনি কাল রাতে আমাকে এর সন্ধান দিয়ে গেছেন। তার নির্দেশ তার ছেলেকে যেন এই হিরে পৌঁছে দেওয়া হয়। আমি আপাতত এই হিরেটিকে আপনার হাতেই জমা করে যাচ্ছি। কোথায় যাবেন? অন্য হোটেলে। দয়া করে আমাকে আরেকটি হোটেল খুঁজে দিন। এই হোটেলের আর কোনো ঘরেই আমি আর একটা রাতও কাটাতে চাই না। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে আসার সময় দেখলাম ফুলের মালার স্তূপ থেকে বিমলবাবুর হাসি হাসি মুখখানি দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো গল্পটা জানাও আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা চাও আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো, দেখা হচ্ছে সামনের এপিসোডে। টাটা।